কিছু অ্যানিমে শুধু দেখা হয় আর কিছু অ্যানিমে শেষ করার পর মনে হয় মাথার ভেতর থেকে বের হচ্ছে না। টোকিও ঘোল আমার জন্য ঠিক তেমনই একটা সিরিজ। টোকিও ঘোল এমন একটা অ্যানিমে যেটা শুরুতে অনেক বোরিং লাগে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে অনেক বেশি ইমোশন দিয়ে গিয়েছে। 4টা সিজন জুড়ে গল্পটা অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে গিয়েছে। কোথাও ছিল এক্সাইটমেন্ট, কোথাও ছিল ফার্স্টেশন, আবার কোথাও ছিল এমন এমন ইমোশনাল মোমেন্টস যেগুলো আমাকে স্পিচলেস করে দেয়। আজকে আমি বলবো টোকিও ঘোলের পুরো জার্নি নিয়ে আমার অনেস্ট রিভিউ। কোন সিজন আমার কাছে কেমন লেগেছে, কোন জায়গায় বোরিং, আবার কোন জায়গায় ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, আর শেষ পর্যন্ত কেন এই সিরিজকে আমি মাস্টারপিস মনে করি। সিজন 1 দিয়ে শুরু করি। অনেস্টলি আমার কাছে টোকিও ঘোলের সিজন 1-এর পুরো সিরিজের চেয়ে সব থেকে ইন্টারেস্টিং পার্ট লেগেছে। কানেকির ট্রান্সফরমেশন, তার নতুন পৃথিবীর সঙ্গে পরিচয়, ঘোল আর হিউম্যানের মাঝখানে তার স্ট্রাগল, সব কিছুই এতটাই কৌতূহলিক ছিল যে শুরু থেকেই আমার এই সিরিজটার প্রতি আগ্রহ কাজ করতো। সিজন 1-এর অ্যাটমসফিয়ার, মিস্ট্রি আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট সব কিছু মিলিয়ে আমার কাছে এটা ছিল একদম পারফেক্ট ইন্ট্রোডাকশন টু দ্য টোকিও ঘোল ইউনিভার্স। তারপর আসি সিজন 2-তে। সিজন 2 আমার কাছে সিজন 1-এর মতো স্ট্রং না হলেও পুরোপুরি খারাপও লাগেনি। কিছু জায়গায় গল্পটা ইন্টারেস্টিং ছিল, কিছু ক্যারেক্টারের ডেভেলপমেন্টও ভালো লেগেছে, তবে এখান থেকে আমার মনে হতে শুরু করে যে সিরিজটা একটু অন্যদিকে যাচ্ছে। আর তারপর আসি সিজন 3। অনেস্টলি সিজন 3-এর একটা বড় অংশ আমার কাছে অনেক বেশি বোরিং এবং ফ্রাস্ট্রেটিং লাগে। কিছু মুহূর্ত ছিল যেগুলো দেখে আমার মনে হয়েছে ভাই আর কত। তবে সিজন 3-এর শেষের দিকটায় এসে সিরিজটা আবার একটু ইন্টারেস্টিং হতে শুরু করে। তখন মনে হচ্ছিল ওকে ফাইনালি এখন আবার কিছু হচ্ছে। আর তারপর সিজন 4, এই সিজনে এসে পুরো এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ হয়ে যায়। সবচেয়ে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হলো ক্যারেক্টার্স অ্যান্ড ইমোশনস এবং তাদের রিলেশনশিপস। প্রতিটা ক্যারেক্টারের নিজের একটা পার্সোনালিটি আছে, নিজের একটা স্টোরি আছে, নিজের ফিলিংস আছে। আর কি চাই, তারা কি চায়, কি হারিয়েছে, কাকে ভালোবাসে, কার জন্য কষ্ট পায়, এই জিনিসগুলো যখন একসাথে আসতে শুরু করে। প্রতিটি ক্যারেক্টারের নিজের একটা পার্সোনালিটি আছে, নিজের একটা স্টোরি আছে, নিজের ফিলিংস আছে, তারা কি চায়, কি হারিয়েছে, কাকে ভালোবাসে, কার জন্য কষ্ট পায়, এই জিনিসগুলো যখন একসাথে আসতে শুরু করে তখন সিরিজটা আমার কাছে শুধু একটা অ্যানিমে থাকে না, এটা একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স হয়ে যায়। বিশেষ করে ক্যারেক্টারগুলোর একে অপরের প্রতি ইন্ট্রাকশন, অ্যাট্রাকশন, কেয়ার এবং ভালোবাসার মুমেন্টস, এসব আমার কাছে সত্যি বিউটিফুল লেগেছে। অনেক ফিলিংস হয়তো তারা সরাসরি এক্সপ্রেস করতে পারেনি, কিন্তু তাদের অ্যাকশনস, এক্সপ্রেশনস আর ছোট ছোট ইন্ট্রাকশনস এর মধ্য দিয়ে সেই ইমোশনসগুলো বেশি স্ট্রংলি বোঝা যায়। আর এই জায়গাটাই আমার কাছে টোকিও ঘোলের সবচেয়ে বিউটিফুল দিক। এক একটা ক্যারেক্টারের নিজের পার্সোনালিটি, নিজের পেইন, নিজের ইমোশনস সব কিছু যখন স্টোরির সাথে কানেক্ট হতে থাকে তখন সত্যিই মনে হয় ড্যাম, আই এম অ্যাকচুয়ালি ইমোশনালি ইনভেস্টেড ইন দিস ক্যারেক্টার্স। আর সিরিজের শেষের দিকে এসে আমি শুধু একটা জিনিসই ভেবেছিলাম, আই এম জেনুইনলি গ্ল্যাড টু ওয়াচ দিস সিরিজ। হ্যাঁ, সিরিজে অনেক ফেলোজ আছে, সব সিজনস ইকুয়ালি ভালো না। কিছু জায়গায় প্লেসিং বা স্টোরি টেলিং আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, কিন্তু তারপর ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বললে টোকিও ঘোল ওয়াজ আ মাস্টারপিস। কারণ একটা সিরিজ পারফেক্ট না হলেও তোমাকে ইমোশন দিতে পারে, এত ক্যারেক্টারের সঙ্গে কানেক্ট করতে পারে, আর শেষ হওয়ার পরেও তোমাকে সেটা নিয়ে ভাবতে বাধ্য করতে পারে। সেটা আমার কাছে একটা গ্রেট স্টোরি আর আসল অ্যাচিভমেন্ট। টোকিও ঘোল আমার জন্য শুধু একটা অ্যানিমে না, এটা একটা জার্নি। সিজন 1-এর এক্সাইটমেন্ট থেকে সিজন 3-এর ফার্স্টেশন আর শেষ পর্যন্ত সিজন 4-এ ইমোশনাল প্লে অফ, পুরো জার্নিটা আমার কাছে আনফরগেটেবল। টোকিও ঘোল উইল অলওয়েজ বি আ মাস্টারপিস। তোমরা যদি টোকিও ঘোল দেখে থাকো তাহলে কমেন্টে জানাও তোমাদের কাছে কোন সিজনটা সব থেকে বেশি ভালো লেগেছে এবং কেন।